হ্যালো বন্ধুরা, আমি শাকগুন্নিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা করব। সবার আগে কথা বলবো পুরোপুরি একেন হইচইয়ের আপকামিং ওয়েব সিরিজের ট্রেলার খানিকক্ষণ আগে মুক্তি পেয়েছে। সেই ট্রেলারটা কীরকম কী লাগলো দেখুন। একেন বাবু সিরিজ বহুদিন আসেনি, একেন বাবুর সিনেমা বহুদিন আসেনি, যে কারণে অনেকদিন বাদে যেহেতু একেন বাবুকে দেখতে পাওয়া যাচ্ছে, সেটাকে নিয়ে একেন বাবুর যারা ভক্ত তাদের মধ্যে একটা হাইপ রয়েছে কন্টেন্টটাকে নিয়ে, এটা জানা কথা। এবং ট্রেলারটা কিন্তু ডিসেন্ট হয়েছে, এটা কিন্তু খুব ভালো একটা এক্সট্রাঅর্ডিনারি কোনো ট্রেলার হয়ে গেছে সেরকমও নয়, আবার একদম একটা বাজে ট্রেলার হচ্ছে সেরকমও নয়। কম্প্যাক্ট রাখা হয়েছে। একেন বাবুকে যে ফর্মে আমরা নর্মালি দেখতে পছন্দ করি সেই ফর্মেই তাকে দেখতে পাওয়া যাচ্ছে। হালকা ফুলকা হাসি কমেডি রয়েছে যেগুলো আমার জন্য মোস্টলি ওয়ার্ক করে না, কিন্তু এখানে আমি বলবো একদম শুরুতে ওই লিঙ্গরাজ মন্দির ওই পার্টিকুলার জায়গাটা কিন্তু ওই মোমেন্টটা আমার জন্য ওয়ার্ক করেছিল। বাকি একেন বাবু যেখানে যায় সেখানে গিয়ে সে সেখানকার ভাষাটা শিখে নেয়, সেটাকে নিয়ে একটা কমেডি হয়, নানান ধরনের প্রবাদ বাক্য বলে, সেটাকে নিয়ে একটা কমেডি হয়। এই জায়গাগুলো একেন বাবুর যারা দর্শক তারা দেখতে পছন্দ করবে, যে কারণেই মেকাররা রেখেছে। এগুলো জানা গল্প, তবে ট্রেলারটাকে টেনে টেনে বড় করা হয়নি, ট্রেলারটা এক নিঃশ্বাসে দেখে ফেলা যায়। গল্পটা খুব বিশাল ইন্টারেস্টিং লাগলো আপাতত ট্রেলার লেভেলে, সেরকম তাই বলবো না। এখানে গল্প সম্পর্কে যেটা জানতে পারা যাচ্ছে, রাজনন্দিনীর যে চরিত্র তার কাছের যারা লোকজন তারা মারা যাচ্ছে, একের পর এক মারা যাচ্ছে, সিরিয়াল কিলিং হচ্ছে, তাদের কমন লিঙ্কটা হচ্ছে এখানে রাজনন্দিনীর ক্যারেক্টার। এবার একেন বাবু এটাকে কিভাবে সলভ করে, আসল মার্ডারারকে কিভাবে ধরে, এবং আসল যে মার্ডারার তার আসলে মোটিভটা কি, সে কেন এই কাজকর্মগুলো করছে, যাবতীয় জানতে গেলে আমাদেরকে এই সিরিজটা দেখতে হবে। একটাই খারাপ লাগার জায়গা যে খুব একটা কমপ্লিকেশন কিন্তু ট্রেলার লেভেলে স্টোরিকে নিয়ে দেখা গেল না, বা খুব যে একেবারে রহস্য মনের মধ্যে ডানা বাঁধবে একদম দেখার জন্য মুখিয়ে থাকবো যে এটা গল্পটা ভালো হতে পারে, সেরকম ব্যাপার কিন্তু হচ্ছে না। এখন এটা একটা কারণ যে গল্পগুলোকে সহজ সরল রাখা হয়, কমপ্লিকেটেড বেশি করা হয় না, তার কারণ একেন বাবুর যে টার্গেট অডিয়েন্সটা সেটা মূলত বাচ্চারা এবং ফ্যামিলি অডিয়েন্স, তাদের কথা মাথায় রেখেই হয়তো এই ধরনের সহজ সহজ গল্পগুলোকে বেছে নেওয়া হয়, যেখানে বিশাল কিছু জটিলতা থাকে না। মানে একেন বাবুর একটার পর একটা সিরিজ আসছে, সিজন আসতে থাকছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি গল্পটা আর একটু জটিল থেকে জটিলতম হতে চলেছে। এই ব্যাপারটা কিন্তু দেখা যায় না, গল্পগুলো মোটামুটি একই লেভেলের থাকে, কোনোটা কি আপনি বেশি এগিয়ে রাখতে পারবেন না, কোনোটা কি আপনি বেশি পিছিয়ে রাখতে পারবেন না। নর্মালি কি হয় যে আপনি একটা পার্ট 1 থেকে যে এক্সপেক্ট করছেন গল্পের কমপ্লিকেশন, পার্ট 2-তে আরেকটু জটিল গল্প হবে, পার্ট 3-তে আরেকটু জটিল গল্প হবে, এটাই এক্সপেকটেশন থাকে। কিন্তু একেন বাবুর মতন সিরিজ যেটা টার্গেট অডিয়েন্স একটা সেট করা হয়েছে আগে থেকে, সেখানে আপনি এটা এক্সপেক্টও করতে পারেন না। ফলত একটা ডিসেন্ট ট্রেলার হচ্ছে, দেখা যাক এবার সিরিজটা কিরকম কি হয়। আচ্ছা, এবার কথা বলবো রামকমল মুখোপাধ্যায় পরিচালিত, রুক্মিণী অভিনীত আপকামিং বাংলা সিনেমার নটি বিনোদিনীর নতুন একটা গান নিয়ে। প্রথম গানটা তো ব্যাপক ছিল, শ্রেয়া ঘোষালের দুর্দান্ত একটা গান ছিল, আমি আপনাদেরকে জানিয়েছিলাম ভিডিও করে, এবং এই গানটাও কিন্তু বেশ ভালো গান হয়েছে। আজি বরষার রাতে গানটার টাইটেল। সৌম্যজিৎ এই গানটা গেয়েছেন, সৌম্যজিৎ দাস, এবং তার সঙ্গে সঙ্গে গিয়েছেন অন্বেষা দত্ত। অন্বেষা দত্ত দুর্দান্ত গিয়েছেন, খালি আমার মনে হলো 2 মিনিট 25 সেকেন্ডের পর থেকে 2 মিনিট 50 সেকেন্ড অবধি এই পার্টিকুলার জায়গাতে সৌম্যজিৎ দাস আসো শব্দটাকে এমনভাবে বলছেন, সেখানে মনে হচ্ছে দন্তেশ্বয়ের সমস্যা রয়েছে। মানে আসোটাকে আসো বললে তখন একটুখানি শুনতে কীরকম লাগে। এখন আমি জানি না সেটা মেকাররা ইচ্ছাকৃতই করেছে কিনা, গানের কোনো প্রয়োজনে করেছে কিনা, আমার উচ্চারণটা খুব খারাপ লাগলো, যে কারণে একটা ভালো গানের মধ্যে ওই পার্টিকুলার পোর্শনটা শুনতে ভালো লাগছে না। ভালো শুনছি হঠাৎ করে তাল কেটে যাচ্ছে ওই উচ্চারণের জন্য। জানি না এটা আমার একার সমস্যা মনে হচ্ছে কিনা, আপনারা শুনে জানাবেন আপনাদেরও একই রকম লাগছে কিনা। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, তার কম্পোজিশন, তার লিরিক্স, ফলত সেটাকে নিয়ে কি আলোচনা সমালোচনা করা যেতে পারে। এই গানটা আমরা বহুবার আগেও শুনেছি, আমার তো ব্যক্তিগতভাবে শোনা এবং আমার দারুণ লাগে গানটা, ফলত এখানেও খুব ভালো লাগছে। এবং একটা জিনিস ফার্স্ট গানটা রিয়াকশন দেওয়ার সময় বলেছিলাম, সেকেন্ড গানটা রিয়াকশন দেওয়ার সময় বলবো, নটি বিনোদিনীর ক্ষেত্রে, যেখানে কিন্তু মেকাররা সাবজেক্টটা যে ধরনের গান ডিমান্ড করছে সেই ধরনের গান এখানে রাখছে তারা কিন্তু কোনটা ভাইরাল হবে, কোনটাকে নিয়ে রিলস হবে, মানুষ অব্দি পৌঁছে যাবে, ছবিটার মার্কেটিং হয়ে যাবে ফ্রিতে, সেরকম একটা ইন্টেনশন নিয়ে তারা কিন্তু গান তৈরি করেনি। এই বিষয়টা আমার ভালো লাগছে। এবং এই গানটার ভিডিওটার মধ্যে যেটা ভালো লাগলো, এখানে কিন্তু ওম সাহানিকে ভালো লাগছে, এবং তার সঙ্গে কিন্তু এখানে রুক্মিণীর যে কেমিস্ট্রি সেটা কিন্তু কিছু দৃশ্য সত্যিকারের ওয়ার্ক করছে, যেটা আমার জন্য আনএক্সপেক্টেড ছিল। আমি খুব বেশি কিছু এক্সপেক্ট এই জুড়ির থেকে করছিলাম না, কিন্তু দুজনকে কিন্তু একসঙ্গে ভালো লাগছে, বেশ কিছু দৃশ্যে ভালো লাগছে। এবার দেখা যাক ছবিতে সেটা কিরকম কি হয়। তো প্রথম দুটো গান কিন্তু নটি বিনোদিনীর, অ্যাকচুয়ালি ইটস গুড। আচ্ছা, এবার যদি চলে আসি মুভি আপডেটসে, প্রথম আপডেটটা রণবীর কাপুরকে কেন্দ্র করে। আপনাদেরকে আমি আগেই জানিয়েছি, প্রিভিয়াসলি শেয়ার করেছি আপনার সঙ্গে, যে রণবীর কাপুর কিন্তু ধুম 4-এ সম্ভবত মুখ্য চরিত্রে কাজ করতে চলেছেন। ইয়াশ রাজ সেরকমটাই প্ল্যান করছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো কিছু নেই, তবে ট্রাস্টেড সোর্সের থেকে অনেকবার কিন্তু এটাকে নিয়ে আপডেট এসেছে, আমি আপনাদেরকে জানিয়েছি। এবং এই ছবিটার শুটিং 2026 সালের এপ্রিল মাস থেকে শুরু হতে পারে, আপাতত কিন্তু এরকমটাই আপডেট আসছে। অর্থাৎ আপনারা ধরে চলতে পারেন 2027-এর মাঝামাঝি সময়, বা 2027-এর শেষ ভাগে, বা 2028 সালে কোনো এক সময় এই ছবিটা আসবে। খুব শিগগিরই তো আসবার এর কোনো সম্ভাবনা নেই। আর একটা যেটা আপডেট রয়েছে, ধুম 4-কে কেন্দ্র করে অ্যান্টাগনিস্টের ভূমিকায় আমরা সাউথের কোনো বড় অ্যাক্টরকে দেখতে পেতে পারি। ইয়াশ রাজ ফিল্মস কিন্তু সেরকমটাই চেষ্টা করছে, সাউথের কোনো বড় অ্যাক্টরকে অ্যান্টাগনিস্ট
অ্যান্টাগনিস্টের ভূমিকায় কাস্ট করতে। এখন সেই অ্যাক্টর কে হবে না হবে সেটা সময় বলবে, তবে এই আপডেট থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, বিশেষ করে যেহেতু ইয়াশ রাজ ফিল্মস আপনারা দেখতেই পাচ্ছেন ওয়ার 2-তে জুনিয়র এনটিআরকে কাস্ট করেছে, যেটা প্রচণ্ড আনএক্সপেক্টেড একটা আপডেট ছিল। এখন জেনে গেছি মনে হচ্ছে হতেই পারে, কিন্তু যখন প্রাথমিকভাবে আপডেটটা এসেছিল তখন কিন্তু অবাক করেছিল সকলকে। সেম জিনিসটা ধুম 4-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এখানে ইয়াশ রাজ ফিল্ম বলিউডের সব থেকে বড় ব্যানার বলা যেতে পারে, তারা কিন্তু রিয়েলাইজ করে ফেলেছে যদি হিন্দি ছবির কালেকশনটাকে 1000 কোটি 1200 কোটি 1500 কোটি ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে যেতে হয়, তাহলে শুধুমাত্র হিন্দির মধ্যে কালেকশনটাকে সীমাবদ্ধ রাখলে চলবে না। হিন্দি স্টেটসের বাইরে গিয়ে সাউথের রিজিয়ন থেকে, যেখান থেকে সাউথ ইন্ডিয়ান ছবিগুলো শুধুমাত্র এই 4টে স্টেট থেকে 300 কোটির ওয়ার্ল্ড ওয়াইড গ্রস আনতে পারছে, সেখান থেকে আমাদেরকে কালেকশনটা আনতে হবে। ওখানে একটা ওপেন মার্কেট পড়ে রয়েছে, যেটা এতদিন ট্যাপ করবার কথা ভাবিনি, এবার কিন্তু সেটাকে ট্যাপ করবার কথা ইয়াশ রাজ ভাবছে, বলিউডের বড় ব্যানারগুলো ভাবছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগামী দিনে কিন্তু ওই যে কথাটা ইন্ডিয়ান সিনেমা টার্মটা, সেটাই কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। এই ধরনের কাস্টিং আমরা কিন্তু মিলিয়ে মিশিয়ে কাস্টিংটা আরও বেশ কিছু ছবিতে দেখতে পাবো, আপনারা আপকামিং দিনে দেখতে পাবেন। আরও যেটা আপডেট ধুম 4কে নিয়ে, আদি চোপড়া কিন্তু ভিকি কৌশলকে কপের রোলটা ধুম 4-এ সে প্লে করুক এরকমটাই চাইছে, ভিকিকে কাস্ট করতে চাইছে। এখন দেখা যাক শেষ অবধি ভিকি কৌশল রাজি হয় কিনা, কারণ কেরিয়ারের খুব ভালো সময়ের মধ্যে দিয়ে ভিকি কৌশল নিজে যাচ্ছে, ফলত তাকে একটা প্রপার রোল দিতে হবে। যেরকম রোল অভিষেক বচ্চনকে দিলে চলে যায়, সেরকম রোল হলে সে আশা করি আমি করবে না। রণবীর কাপুর উল্টো দিকে রয়েছে, একটা প্রপার 2 হিরো ফিল্ম সেক্ষেত্রে হতে হবে। যদি ভিকি কৌশল যুক্ত হয় প্রজেক্টের সঙ্গে, আশা তো করা যায় যে একটা ঠিকঠাক গল্প, ঠিকঠাক একটা 2 হিরো ফিল্ম আর ঠিকঠাক টাসেল, একটা ঠিকঠাক ব্যাটেল আমরা ছবির মধ্যে দেখতে পেতে পারি। আরও একটা যেটা আপডেট আসছে, আদিত্য চোপড়া কিন্তু ভিকি কৌশলকে নিয়ে আরও একটা ছবি প্ল্যান করছে, যে ছবিটা একটা কপ ফিল্ম হবে, এবং সেখানে বুঝতেই পারছেন কপ ফিল্ম মানে একটা পুলিশ অফিসারের ভূমিকাতে আমরা ভিকি কৌশলকে দেখতে পাবো, এবং সেই ছবিটা স্পাই ফ্র্যাঞ্চাইজির অন্তর্গত হবে, এরকমটাই আপডেট আসছে। এই আপডেটটা শকিং আপডেট, আমি খুবই অবাক হচ্ছি আপডেটটা পেয়ে, কিন্তু ট্রাস্টেড সোর্সেস থেকে আপডেটটা আসছে বলে আপনাদেরকে জানাচ্ছি। এখন অ্যান্টাগনিস্ট রণবীর কাপুর ধুম 4-এর মধ্যে নিজে, আবার বলা যায় সাউথ ইন্ডিয়ান একজন অ্যাক্টরকে কাস্ট করাবে অ্যান্টাগনিস্টের ভূমিকা, তাকে দেখতে পাওয়া যাবে। আবার ভিকি কৌশল পুলিশ অফিসার, ফলত এই ধুমের যে ফ্র্যাঞ্চাইজিটা এবং তার সঙ্গে সঙ্গে ওয়াইআরএফের যে স্পাই ফ্র্যাঞ্চাইজি, এই দুটো ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আজকের ভিডিওতে যে আপডেট রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি কনফিউজিং। দেখা যাক এর মধ্যে পরবর্তীকালে কোনগুলো সত্যি প্রমাণিত হয় আর কোনগুলো ভুল বের হয়। এর পরবর্তী আপডেটটা কৌশানী মুখার্জিকে কেন্দ্র করে, বহুরূপীতে সে খুব ভালো পারফরমেন্স দিয়েছে, তার কেরিয়ারে একটা মাইল ফলক বহুরূপী ছবিটা। তার পরবর্তীতে শিবপ্রসাদ বাবুর সঙ্গে যেরকম কাজ করা একটা বড় ব্যাপার, সেরকমভাবে সৃজিত মুখার্জির সঙ্গে তিনি কাজ করতে চলেছেন। এত বড় পরিচালকের সঙ্গে কাজ করছেন কৌশানী, এটা 2 বছর আগে কেউ বললে বিশ্বাসই করা যেত না যে এরকমভাবে তার ভাগ্যের চাকা ঘুরবে। সেই জিনিসটাই হয়েছে। কিল বিল সোসাইটি, হেমলক সোসাইটি পার্ট 2, সেই ছবিটা যে হবে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। কোয়েল মল্লিককে সম্ভবত দেখতে পাওয়া যাবে না, পরমব্রত চ্যাটার্জিকে দেখতে পাওয়া যাবে, এই আপডেটও ছিল। এবং পরমব্রতর বিপরীতে এই ছবিতে কৌশানীকে আপনারা দেখতে পেতে চলেছেন। আপাতত কিন্তু সেরকমটাই আপডেট রয়েছে, নামী পত্রিকাগুলোর তরফ থেকে সেরকমটাই জানানো হচ্ছে। লাস্ট আপডেটটা কঙ্গনা রানাওয়াতের আপকামিং সিনেমা এমার্জেন্সিকে কেন্দ্র করে, ছবিটাকে কিন্তু বাংলাদেশে ব্যান করে দেওয়া হয়েছে, এবং ভারতবর্ষেও ছবিটা কতটা কি কালেকশন করতে পারে সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে, কারণ ছবিটা এতটা বেশি পোস্টপন্ড হয়েছে। সেটার জন্য একটা চ্যালেঞ্জেস তো ফেস করতেই হচ্ছে কঙ্গনাকে, যদিও এমনই একটা পলিটিক্যাল সাবজেক্ট নিয়ে এমনই একটা কন্ট্রোভার্সিয়াল একটা টাইম পিরিয়ডকে ধরবে ছবিটা, সেটার জন্য মেবি ছবিটা বক্স অফিসে সফলও হতে পারে। দেখা যাক কঙ্গনার বক্স অফিসে কামব্যাক হয় কিনা। আপনাদের মতামত কি আপডেটগুলোকে কেন্দ্র করে? গানটা আপনাদের কীরকম লেগেছে? একেন বাবু পুরোপুরি একেন, সেটা ট্রেলার আপনাদের কীরকম কী লেগেছে? ডেফিনেটলি আপনারা আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।